আসসালামু আলাইকুম। ইংলিশ বুকলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা জিরান্ড নিয়ে আলোচনা করব। জিরান্ড এর বিস্তারিত আলোচনা হবে এ কমপ্লিট লেকচার অন জিরান্ড। ওকে, জিরান্ড কাকে বলে, জিরান্ডের ব্যবহার, জিরান্ডের বাক্যে অবস্থান, এই সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা দেখি হোয়াট ইজ জিরান্ড। জিরান্ড কি বা জিরান্ড কাকে বলে। তো হলো জিরান্ড ইজ এ ওয়ার্ড having the characteristics of both verb and noun। মানে হচ্ছে জিরান্ড এমন একটি শব্দ যার ভার্ব এবং নাউন উভয়ের বৈশিষ্ট্য বহন করতে পারে বা যার মধ্যে উভয়ের বৈশিষ্ট্যই রয়েছে। মানে হচ্ছে জিরান্ড একসাথে ভার্ব এবং নাউন দুটির অর্থই বহন করতে পারে। ওকে, তো আমরা দেখি এক্সাম্পল, যেটা মাথায় রাখতে হবে। এক্সাম্পল আমরা দেখি আই হ্যাভ এ রিডিং রুম। এখানে যদি আমরা দেখি রিড, আমরা জানি রিড হচ্ছে একটা ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হয়ে এটা হয়ে গেছে রিডিং, যা একই সাথে ভার্ব এবং নাউন দুটোর অর্থই বহন করে। ওকে, আই হ্যাভ এ রিডিং রুম মানে আমার একটি রিডিং রুম রয়েছে। ওকে, তো এটা নিয়ে আমরা আরও বিস্তারিত দেখি, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা দেখি প্রথমে ফরমেশন অফ জিরান্ড, মানে জিরান্ড কীভাবে ফরম্যাট করতে হয় বা জিরান্ডের স্ট্রাকচার কী। ওকে, তো জিরান্ডের স্ট্রাকচার বা ফরমেশন হলো আমাদের ভার্ব প্লাস আইএনজি। ওকে, মানে হচ্ছে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জিরান্ড গঠিত হয় কোনো টেন্সকে না মেনে, উইদাউট ফলোয়িং টেন্স। মানে টেন্সকে না মেনে ভার্বের সাথে যদি আইএনজি হয় এবং তা যদি নাউনের অর্থ বহন করে, তাহলে ওইটাকে আমরা বলবো কি, জিরান্ড। ওকে, আর আমরা পার্টিসিপলের ভিডিওতে দেখেছি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি তা অ্যাডজেক্টিভের অর্থ বহন করে, তাহলে তাকে বলা হয় পার্টিসিপল। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি তা নাউনের অর্থ প্রকাশ করে, তাহলে হবে তা জিরান্ড। যার মানে হচ্ছে জিরান্ড আর নাউন একই কথা, মানে জিরান্ড নাউনের অর্থ বহন করে। ওকে, এক্সাম্পল দেখি, গিভ মি হিজ ওয়াকিং স্টিক। গিভ হিম হিজ ওয়াকিং স্টিক। তো আমরা যদি এখানে দেখি ওয়াকিং, ওয়াক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে আমাদের ওয়াকিং, আর এটা টেন্সকে ফলো না করেই ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে। কেন? কারণ আমরা জানি ভার্বের সাথে আইএনজি কখন হয়, যখন ভার্বের আগে অ্যাম, ইজ, আর, ওয়াজ, এয়ার অথবা হ্যাভ বিন, হ্যাজ বিন এইগুলো থাকে, তখন ভার্বের সাথে আইএনজি হয়। আর এখানে ওয়াকিং এর পূর্বে কোনো অ্যাম, ইজ, আর, ওয়াজ, এয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন কিছুই নেই। ওকে, তারপরে এটা ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে। সুতরাং আমরা বলতে পারি যে এই ওয়াকিং ভার্বটি আমাদের টেন্সকে ফলো করেনি। যেহেতু টেন্সকে ফলো করেনি এবং ভার্বের সাথে আইএনজি এবং নাউনের অর্থ বহন করে, এর জন্য আমরা এটাকে কী বলবো, জিরান্ড বলবো। ওকে, আর এটা কীভাবে নাউনের অর্থ বহন করে দেখি, গিভ হিম হিজ ওয়াকিং স্টিক। এটা একসাথে মানে লাঠিটাকে বোঝানো হচ্ছে। ওকে, মানে একটা লাঠি যেটা দিয়ে সে হাঁটে। ওকে, তো এটা হচ্ছে একটা কম্পাউন্ড নাউন, ওয়াকিং স্টিক। একসাথে দুটো শব্দ একসাথে মিলে আমাদের কম্পাউন্ড নাউন গঠিত হচ্ছে এখানে। ওকে, এই জন্য ওয়াকিং এখানে নাউনের অর্থ বহন করছে এবং এটি একটি জিরান্ড। আরেকটা এক্সাম্পল দেখি, রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট। আমরা যদি এখানে দেখি রাইজিং, আমরা জানি রাইজ হচ্ছে একটা ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত আছে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি এই রাইজিং ভার্বের আগে অ্যাম, ইজ, আর, ওয়াজ, এর এরকম কোনো কিছুই নেই যে এর সাথে আইএনজি হবে। যেহেতু এটা তার পূর্বে অ্যাম, ইজ, আর, ওয়াজ, এয়ার অথবা হ্যাভ বিন, হ্যাজ বিন এগুলো কিছুই নেই, তারপরে এর সাথে আইএনজি হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে এই ভার্বটি টেন্সকে ফলো করেনি। আর যেহেতু টেন্সকে ফলো না করে ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে এবং নাউনের অর্থ বহন করছে, এজন্য আমরা এটাকে কি বলবো, জিরান্ড বলবো। ওকে, কারণ জিরান্ডের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের টেন্সকে ফলো না করে ভার্বের সাথে আইএনজি হবে এবং নাউনের অর্থ বহন করবে। ওকে, আর এটা নাউনের অর্থ বহন করছে আমরা সহজে বুঝতে পারি, কারণ এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট। ওকে, মানে হচ্ছে সকালে ওঠা, যা একটি নাম বা কোনো একটি গুণের নাম প্রকাশ করে। ওকে, যেহেতু এটি সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছে এবং নাম প্রকাশ করে, এর জন্য এটি একটি নাউন। ওকে, তাই এটাকে আমরা জিরান্ড বলতে পারি। আরেকটা এক্সাম্পল দেখি, টেকিং এক্সারসাইজ ইজ এ গুড হ্যাবিট। এই যে এখানে আমাদের টেকিং শব্দটা ঠিক একই রকম, টেন্সকে ফলো না করেই ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে। যেহেতু টেন্সকে ফলো না করে ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে এবং নাউন এর অর্থ প্রকাশ করছে, এজন্য আমরা এই টেকিং ভার্বটিকে বলবো একটি জিরান্ড। ওকে,
টেকিং এক্সারসাইজ, এটাও একটা কম্পাউন্ড নাউন হচ্ছে এখানে, যেহেতু এটা কম্পাউন্ড নাউন এবং এটা একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছে। ওকে, সুতরাং আমরা টেকিংকে এখানে টেকিং, রাইজিং, ওয়াকিং এই তিনটে শব্দই আমাদের এখানে জিরান্ড। ওকে, কারণ তিনটি শব্দই আমাদের ভার্বের সাথে আইএনজি আছে এবং টেন্সকে ফলো না করে আইএনজি যুক্ত হয়েছে, এবং তিনটা শব্দই আমাদের নাউনের অর্থ প্রকাশ করছে। এর জন্য ওয়াকিং, রাইজিং, টেকিং এই তিনটা শব্দই হচ্ছে আমাদের এখানে জিরান্ড। ওকে, তাহলে আমরা অবশ্যই জিরান্ডের এই ফরমেশনটা মনে রাখবো, তাহলে যে কোনো জিরান্ড আমরা সহজেই চিনতে পারবো। তারপর আমরা দেখি কম্পেয়ার উইথ প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, জিরান্ডের সাথে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের একটা কম্পেয়ার করব, কারণ আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যেও আমাদের ভার্বের সাথে আইএনজি থাকে টেন্সকে ফলো না করে, কিন্তু ওইটা বিহেভ করে, আচরণ করে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো, কিন্তু গঠন কিন্তু একই রকম। পার্টিসিপলের মধ্যেও ভার্বের সাথে আইএনজি থাকে টেন্সকে ফলো না করে, আর জিরান্ডের মধ্যেও ভার্বের সাথে আইএনজি থাকে টেন্সকে ফলো না করে। শুধু পার্থক্য হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেটা, সেটা অ্যাডজেক্টিভের অর্থ বহন করে, আর জিরান্ড নাউনের অর্থ বহন করে। ওকে, সুতরাং এটা একটু আমাদের ডিফিকাল্ট ইউজ, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের অর্থ বহন করে, এটাও ভার্বের সাথে আইএনজি থাকে, আর জিরান্ড সে নাউনের অর্থ বহন করে, সেও কি ভার্বের সাথে আইএনজি থাকে। এক্সাম্পল দেখি আমরা, I caught a floating fish. I caught a floating fish মানে আমি একটি ভাসমান মাছ ধরলাম। এখানে যদি আমরা খেয়াল করি ফ্লোটিং ফিশ, এখানে ফ্লট ভার্বের সাথে আইএনজি হয়েছে টেন্সকে ফলো না করে, আর এটা ফিশের আগে ব্যবহার করেছে। আমরা যদি একটু খেয়াল করি দেখি ফ্লোটিং দ্বারা ফিশ বা মাছের অবস্থা বোঝানো হচ্ছে। কেমন মাছ? ফ্লোটিং মানে ভাসমান একটি মাছকে আমরা আমি ধরলাম, ঠিক আছে। তো যেহেতু এখানে মাছের অবস্থা বোঝানো হচ্ছে ফ্লোটিং দ্বারা, সেহেতু ফ্লোটিং হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করছে, আর যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করছে, সেহেতু আমরা এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবো। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি, আই হ্যাভ এ রিডিং রুম। এখানে যদি আমরা দেখি রিডিং যেটা শব্দটি, এটাও আমাদের কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং টেন্সকে ফলো না করে, আর এটা রুম শব্দটির আগে ব্যবহার করা হয়েছে। যদি আমরা খেয়াল করি এখানে রিডিং রুম, এখানে কিন্তু রিডিং শব্দ দ্বারা রুমের অবস্থা বোঝানো হচ্ছে না, কারণ রুম কখনো রিডিং করতে পারে না, রিডিং তো করি আমরা। আই হ্যাভ এ রিডিং রুম। ওকে, তাহলে রিডিং রুম এই দুটো একসাথে একটা কম্পাউন্ড নাউন হিসাবে কাজ করছে। ওকে, কম্পাউন্ড নাউন হিসাবে কাজ করছে, যেহেতু কম্পাউন্ড নাউন হিসাবে কাজ করছে এই জন্য রিডিং শব্দটি আমাদের এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, আর যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের অর্থ প্রকাশ করছে, সেহেতু আমরা রিডিং শব্দটিকে এখানে জিরান্ড বলবো। ওকে, তারপর একটা দেখি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। আমরা যদি এখানে দেখি ওয়াক এর সাথে আইএনজি যুক্ত হয়েছে টেন্সকে ফলো না করেই, আর এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা জানি সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে একমাত্র নাউন অথবা প্রনাউন। ওকে, আর যেহেতু ওয়াকিংটা আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, আর এটা আমাদের একটা জিরান্ড। ওকে, এখানে পার্টিসিপল হওয়ার কোনো চান্স নেই, কারণ পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে না। ওকে, সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে শুধুমাত্র আমাদের নাউন অথবা প্রনাউন। ওকে, তারপর দেখি আই স দ্য ম্যান ওয়াকিং। আই স দ্য ম্যান ওয়াকিং মানে আমি লোকটিকে দেখলাম হাঁটা অবস্থায়। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি ওয়াকিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং টেন্সকে ফলো না করেই, আর এই ওয়াকিং দ্বারা এই দ্য ম্যানের অবস্থা বোঝানো হচ্ছে, লোকটি হাঁটা অবস্থায়। ওকে, যেহেতু ওয়াকিং দ্বারা অবস্থা বোঝানো হচ্ছে, আর আমরা জানি অ্যাডজেক্টিভ কি আমাদের অবস্থা, দোষগুণ অবস্থা বোঝানো হয়। ওকে, যেহেতু এখানে ওয়াকিং দ্বারা অবস্থা বোঝানো হচ্ছে, সেহেতু ওয়াকিংটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আমরা দেখি পজিশন অফ জিরান্ড মানে জিরান্ড বাক্যের মধ্যে কোথায় বসতে পারে বা কিভাবে বসতে পারে। অ্যাজ এ সাবজেক্ট জিরান্ড সাবজেক্ট হিসেবে বসতে পারে, যেমন রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট। আমরা যদি এখানে খেয়াল করি রাইজিং হচ্ছে একটা জিরান্ড। ওকে, কারণ এখানে রাইজিং দ্বারা
একটা নাম প্রকাশ করছে, একটা গুণের নাম, সকালে ওঠার যে একটা গুণ ওইটার নাম প্রকাশ করছে। রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট, মানে সকালে ওঠা কি একটা গুড হ্যাবিট। তো এটা যেহেতু একটা জিরান্ড এবং এটা নাউনের অর্থ বহন করছে এবং সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। তারপর একটা দেখি, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে ওয়াকিং শব্দটি আমাদের একটা জিরান্ড এবং এটি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ আমরা জানি সাবজেক্টের পরেই আমাদের ভার্ব বসে। ওকে, তারপর দেখি, রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। এখানে রিডিং নিউজ পেপার দুইটা একসাথে যুক্ত হয়ে আমাদের একটা কম্পাউন্ড নাউন গঠন করা হয়েছে। এই জন্য রিডিং শব্দটি এখানে আমাদের জিরান্ড এবং এটি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, অ্যাজ অ্যান অবজেক্ট, জিরান্ড আমাদের অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। যেমন আই লাইক প্লেয়িং গলফ, আমি গলফ খেলা পছন্দ করি। এখানে আমরা প্লেয়িং শব্দটি দেখি, আমরা ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে, টেন্সকে ফলো না করি, এবং এটি কি একটি নাম প্রকাশ করছে, একটি কি কিসের নাম, প্লেয়িং, গলফ খেলা। ওকে, তো এটাও কিন্তু আমাদের কোনো দোষগুণ অবস্থা প্রকাশ করছে না। ওকে, এটা কি গলফ খেলার যে একটা গুণের নাম ওইটা প্রকাশ করছে, আর এটা একসাথে কম্পাউন্ড নাউন গঠন করা হয়েছে, প্লেয়িং গলফ। ওকে, আর এর জন্য এটা একটা অবজেক্ট। তারপর দেখি, স্টপ ওয়াচিং, স্টপ ওয়াচিং সাচ এ অ্যাডাল্ট মুভি। তো আমরা যদি খেয়াল করি এখানে স্টপ এরপরে হচ্ছে আমাদের ভার্বের সাথে আইএনজি, ওয়াচিং, যা আমাদের কোনো টেন্সকে ফলো করে এর সাথে আইএনজি যুক্ত হয়নি, সুতরাং এটি হচ্ছে আমাদের একটা জিরান্ড এবং এটি কি বাক্যের মধ্যে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, কারণ এটি মেইন ভার্বের পরে ব্যবহার করা হয়েছে, স্টপ ওয়াচিং। তারপর দেখি, গিভ হিম হিজ ওয়াকিং স্টিক। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে ওয়াকিং শব্দটি হচ্ছে আমাদের একটা জিরান্ড এবং এটি কি অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি, গিভকে, গিভ দেওয়া, যদি বলি যে কী দাও, কী দিতে হবে, উত্তর কী আসবে, ওয়াকিং স্টিক। কারণ আমরা জানি ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কী দ্বারা, তাহলে আমাদের অবজেক্ট বের হয়ে আসে। ওকে, এই জন্য আমাদের ওয়াকিং এখানে একটা জিরান্ড এবং অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এক্সারসাইজ ফর ইউ, ফাইন্ড আউট দ্য জিরান্ড। এখানে তোমাদের জন্য কিছু এক্সারসাইজ দেওয়া হলো। ওকে, এই এক্সারসাইজগুলো এখান থেকে জিরান্ড খুঁজে বের করো, কোথায় জিরান্ড আছে আর কোন সেন্টেন্সের মধ্যে জিরান্ড নেই। এটা তোমাদের কমেন্ট সেকশনে তোমাদের উত্তর জানাও, তোমাদের মতামত জানাও, আমি এগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ। So thank you for watching, and please like, comment and subscribe our channel English Learning Booklet. Thank you.